নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোই মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। শুরুতে স্বর্ণালী, আমরা যে খবরে নজর রাখবো, নজরদারির অভিযোগ উঠল হাইকোর্টে অর্জুন সিং, বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ উঠল। পুলিশের বিরুদ্ধে সিসি ক্যামেরা বসানোর এই অভিযোগ উঠেছে। একেবারেই মধুবন্তী, এবং এমনটাই অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্থাৎ তিনি যে পুলিশের বিরুদ্ধে কিন্তু এবার মারাত্মক অভিযোগ মধুবন্তী, অর্থাৎ নজরদারি চালাচ্ছে রাজ্যে, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং এবং মামলার অনুমতি দিয়েছেন জয় সেনগুপ্ত। আপনাদের আবারও জানিয়ে রাখি যে এই অর্জুন সিং তিনি কিন্তু সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরেই তার এহেন একটি মন্তব্য এবং বিস্ফোরক অভিযোগ। একদমই, এই অভিযোগ ঠিক কিসের ভিত্তিতে, ঠিক কি হয়েছে, কিভাবে নজরদারি চালানো হচ্ছে বলে তার দাবি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, দেখো, যবে থেকে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তারপর থেকে তার মজদুর ভবন অর্থাৎ তার যে কার্যালয়, সেই কার্যালয়ের চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্জুন সিং এর দাবি যা তার ব্যক্তিগত যার যে স্বাধীনতা তাতে কিন্তু হস্তক্ষেপ করছে রাজ্য সরকার, এবং অর্জুন সিং এর সঙ্গে কারা কারা দেখা করতে আসছেন, কারা কখন আসছেন বা অর্জুন সিং এর গতিবিধির উপরেও কিন্তু রাজ্য সরকার নজর রাখছে। সেই অনুযায়ী কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয় বিচারপতি জয় সেনগুপ্তর কাছে। তিনি মামলার অনুমতি দিয়েছেন এবং আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে। তবে এখনো পর্যন্ত অর্জুন সিং আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু অর্জুন সিং এর ঘনিষ্ঠ সূত্রে যে খবর, অর্জুন সিং এর যে প্রাইভেট ছিল অর্থাৎ যা ব্যক্তিগত স্বাধীনতা ছিল তার উপরে হস্তক্ষেপ করাতে কিন্তু অর্জুন সিং এই মামলা করেছে বলে জানানো হয়েছে। শুভজিৎ, কবে কখন এই সিসি ক্যামেরা বসানো হয়েছে এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, স্বাভাবিকভাবে অর্জুন সিং যেদিনকে অর্থাৎ 15ই মার্চ যখন বিজেপিতে যোগদান করলেন তারপরেই কিন্তু পুলিশের দিক থেকে তৎপরতা বেড়ে যায়। পুলিশ পুরো গোটা এলাকায় প্রায় 168টি টোটাল সিসিটিভি ক্যামেরা গোটা এলাকায় মুড়ে ফেলা হয়। অর্জুন সিং এর বাড়ির চত্বর, তার বাড়ির যাতায়াতের যে রাস্তা, পুরো বাড়ি চারিদিকে ঘিরে ফেলা হয়েছে এবং 360 ডিগ্রি ক্যামেরা দিয়েও কিন্তু পুরো বাড়ির এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্যামেরা নজরদারি চলছে, তারপর থেকে কিন্তু নজরদারি শুরু হয়েছে এবং এতে কিন্তু যথেষ্টভাবে ক্ষুব্ধ রয়েছে অর্জুন সিং। শুভজিৎ, এইখানেই তো একটা প্রশ্ন উঠছে, কি কারণে নজরদারি বলে তিনি মনে করছেন, অর্থাৎ অর্জুন সিং স্বয়ং কি মনে করছেন? দেখো, অর্জুন সিং এর যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছেড়ে কিন্তু অনেকেই বিজেপিতে যোগদান দেবেন আগামী দিনে, অর্জুন সিং এর যেটা ধারণা। এবং যেসব তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান দেবেন তারা কিন্তু আস্তে আস্তে তারা অর্জুন সিং এর সঙ্গে একান্তে এসে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, তারা কথা বলে যাচ্ছেন যে আগামী দিনে তারা কিভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। তাদের সাথে পরিচয়গুলো জানা যায় যে আগামী দিনে কারা কারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরতে যাচ্ছে, সেই দিকেই কিন্তু বিশেষভাবে নজরদারি চালাচ্ছে। তাছাড়াও অর্জুন সিং এর যে গতিবিধি, অর্জুন সিং কখন কোথায় যাচ্ছেন, কোন মিটিং এ যাচ্ছেন, এই সমস্ত গতিবিধির উপরেও কিন্তু নজরদারির জন্য এই সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে বলে অর্জুন সিং সূত্রে খবর। শুভজিৎ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নজরদারির অভিযোগ, সেক্ষেত্রে যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশ তাহলে কিছু তো বলছে, পুলিশের কি বক্তব্য? কেন সিসি ক্যামেরা বসানো হলো, তাদের পক্ষ থেকে এই তৎপরতা কেন? দেখো, পুলিশের তরফ থেকে একটাই কথা জানানো হয়েছে, কারণ তুমি জানো ভাটপাড়া জগদ্দল যে এলাকা, সেই এলাকা কিন্তু সবসময় একটি খবরের শিরোনামে উঠে আসে। অত্যন্ত স্পর্শকাতর একটি এলাকা, যে কারণে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু স্পর্শকাতর এলাকা বলেই এই ভাটপাড়া জগদ্দল এলাকা কিন্তু পরিচিত। তুমি জানো বিগত কয়েকদিন আগেই অর্থাৎ হোলির দিনকে কিন্তু একটি গুলি চলার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে পুলিশের নজরদারি সেখানে আরো বেড়ে যায় এবং যাতে সাংসদ বা বিদায়ী সাংসদ অর্থাৎ বর্তমানে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর যেহেতু জেড ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ এই নজরদারি রেখেছেন যে কোন রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে ওই এলাকায়, যাতে অর্জুন সিং পুলিশকে যাতে দায়ী না করতে পারেন, সেই জন্য পুলিশের তরফ থেকে অর্জুন সিং এর নিরাপত্তার খাতিরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে সূত্রের খবর। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে, এবং স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে যে তিনি তৃণমূল থেকে বিজেপিতে আসার পর কিন্তু পুলিশের এই উদ্যোগ, এই তৎপরতা বলে মনে করছেন অর্জুন সিং স্বয়ং। একেবারেই মধুবন্তী, এবং শুধুমাত্র তাই নয়, অর্জুন সিং এর কিন্তু এটা অবশ্যই ভয়ঙ্কর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কেননা আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তিনি তৃণমূলে ছিলেন, অর্থাৎ রাজ্য সরকারের যে শাসক দল, সেই দলের অধীনেই কিন্তু ছিলেন অর্জুন সিং। এবং তার পরবর্তীতেই দেখা গেছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস তাকে ব্যারাকপুরে প্রার্থী না করায় বেশ অভিমানী হয়েছিলেন অর্জুন সিং, এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং। এবং তার পরবর্তীতে যে অভিযোগ তিনি তুলছেন যে রাজ্য অর্থাৎ রাজ্যের পুলিশ তার সম্পূর্ণ গতিবিধিতে কিন্তু নজরদারি রাখছে, এবং তার যে অভিযোগ রয়েছে, যে বিষয়টি আমাদের প্রতিনিধি বললেন, আমাদের জানালেন যে বিভিন্ন মানুষ তারা কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন এবং সেই কারণেই এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, এমনটাই মারাত্মক অভিযোগ করছেন কিন্তু বিজেপি প্রার্থী অর্জুন সিং। একদমই, এবং
বিজেপি প্রার্থী অর্জুন সিং যখন হলেন, অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে আসার পর তার বাড়িতে কারা কারা আসছেন এইটা যেমন দেখার জন্য নজরদারি বলে মনে করছেন অর্জুন সিং, পাশাপাশি তিনি মনে করছেন যে তৃণমূল এটাও নজরদারি রাখছে যে কারা কারা এবার তৃণমূল থেকে বিজেপিতে অর্জুন সিং এর হাত ধরে আসতে পারেন, এইরকম একটা তিনি মনে করছেন, এটাই তার দাবি। এই নজরদারির অভিযোগে তাই জন্যই হাইকোর্টে গেছেন অর্জুন সিং। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ, নজরদারি চালাচ্ছে রাজ্য, এমনটাই অভিযোগে তিনি মামলাও করেছেন। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং তার যেমনটা অভিযোগ যে তার বাড়ির চারদিকে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ তুলেছেন তিনি, এবং এই অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে, এবং সেই মতোই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথম কথা, অর্জুন সিং নির্বাচনে হেরে যাবেন সেটা তিনি ভালো মতোই জানেন, বুঝে এই ধরনের অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা, পুলিশ যদি সিসিটিভি বসায় কোথাও, পুলিশ সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে অপরাধ দমনের জন্য, অপরাধ বাড়ানোর জন্য না, কারণ সিসিটিভি সাক্ষ্য প্রমাণ বহন করে। তার মানে অর্জুনবাবু নিশ্চিতভাবে বাড়িতে গুন্ডা আনার প্ল্যান করেছিলেন, এবং গুন্ডা দিয়ে যেভাবে গতবার গুন্ডারাজ কায়েম করেছিলেন সেই গুন্ডারাজ কায়েম করার রিপ্রসেস করছিলেন, সেটা ধরা পড়ে যাবে বুঝতে পেরেই আশঙ্কা। আমরা নিশ্চিতভাবে আদালতের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু পুলিশ যদি কোথাও সিসিটিভি ক্যামেরা বসিয়ে থাকে তার মানে সেটা ধরতে হবে সেখানে পুলিশের কাছে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের কোনো খবর রয়েছে যে সেখানে কোনো রকমের অসামাজিক কাজকর্ম হতে পারে, দুষ্কৃতির কাজকর্ম হতে পারে। তাহলে অর্জুনবাবু ভয় কোথায়? যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে তো ধরা পড়বে যে ওনার বাড়ির বিরুদ্ধেও যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও ধরা পড়বে, বা উনি যদি কোনো কাজ করেন তাহলে সেটা ধরা পড়বে। আসলে অর্জুনবাবু জানেন, সিসিটিভি ক্যামেরা বসালে ভাটপাড়া অঞ্চলের যত কুখ্যাত সমাজ বিরোধী যারা ওয়ান শাটার নিয়ে বিহার মুঙ্গের থেকে ঢোকে তাদের চেহারাগুলো সিসিটিভিতে ধরা পড়বে। সেইটা যাতে ধরা না পড়ে তার জন্য এই ধরনের নাটক, এই সস্তার নাটকে এবার চিরে ভিজবে না। অর্জুন সিং এপার ওপার এদল করেছে, বিজেপি কর্মীরা তো প্রকাশ্যে বলছে এই দল বদলু গিরগিটিতে ভোট দেবো না। তাই অর্জুন সিং বুঝতে পেরেছে পায়ের তলার মাটি সরে গেছে, এই জন্য এই সস্তার নাটক, এই নাটকে চিরে জিতবে না। 4ই জুন যখন রেজাল্ট বেরোবে পার্থভূমিক ড্যাং ড্যাং করে জিতবে, আর অর্জুন সিং ও দল বদলু গিরগিটি আবর্জন রাস্তা করে নিশ্চিত হবে। কিন্তু অরূপ বাবু, অর্জুন সিং যেমনটা দাবি করছেন যে বিজেপিতে অনেকেই যোগদান করবে, এবং সেই গতিবিধি নজর রাখতেই কিন্তু এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। একটা সহজ জিনিস বুঝুন, বিজেপিতে যদি কেউ যোগদান করে তাকে তো লোকে দেখতেই পাবে, তাহলে লুকোছাপার কি আছে? বিজেপিতে যদি কেউ যোগদান করে, যোগদান পর্ব তো দেখতেই পাবে কে কে বিজেপিতে যোগ দিল। নাকি অর্জুন সিং উল্টে বিজেপির থেকে যারা বেরিয়ে যোগদান করতে চাইছে তৃণমূলে সেটা আটকানোর জন্য এই ধরনের সস্তার নাটক করছেন। আগে নিজের ঘর সামলান। নিজের ভাইপো সৌরভ সিংকে রাখতে পারেননি, নিজের ভাইপো তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকে চিফ ইলেকশন এজেন্ট হয়ে গিয়েছেন। আগে নিজের ঘর সামলা, তারপর ভাবিস বাংলা। ধন্যবাদ আপনাকে অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। নজরদারির অভিযোগে হাইকোর্টে অর্জুন সিং, বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ। সিসি ক্যামেরা বসানোর পর নজরদারিও চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করে মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। স্বর্ণালী, এবার যে খবরে নজর রাখবো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন তমলুকের এই বিজেপি প্রার্থী, পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন অর্জুন সিংও। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে, অর্থাৎ একজনকে ওয়াই ক্যাটাগরি, একজনকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই নিরাপত্তা দেওয়া হচ্ছে এই নির্বাচনী লোকসভা নির্বাচনের যে আবহ তার মাঝখানে এই সিদ্ধান্ত কেন্দ্রে একেবারেই মধুবন্তী, অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন, এবং আমরা কিন্তু কিছুদিন আগেই শুনেছিলাম অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকের যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু বলেছিলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, অর্থাৎ তিনি কোথাও গিয়ে তার মনে হচ্ছিল যে নিরাপত্তায় অভাব রয়েছে এবং তিনি প্রাণহানির আশঙ্কাও করছেন, এবং সেই কারণেই কিন্তু এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো তাকে, বিশেষ করে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা সাংসদ, ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং, তাকে কিন্তু এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। দেবাশিস, কি জানতে পারছো, মূলত কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এইভাবে ওয়াই ক্যাটাগরির এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো? দেখো, প্রসঙ্গ একটাই জায়গায় আসছে যে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু প্রশ্ন তুলছে
যে এই নিরাপত্তা দাও, কেন্দ্রীয় নিরাপত্তা। অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেস ছিল এবং সেক্ষেত্রে তারপর তিনি এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে, তারপরে দেখা গেল যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তমলুকের যিনি এই মুহূর্তে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও কিন্তু ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে যাবে। নিরাপত্তার বিষয়টাই যখন শাসক দলের কাছে থাকে, সেই শাসক দল কিন্তু তাদের নিরাপত্তা দেয়। যদিও প্রসঙ্গ আসছে বিভিন্ন ক্ষেত্রে তারা যে অভিযোগ তুলছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, নিরাপত্তার প্রশ্ন নিয়ে তারা তাদের দলীয় নেতৃত্বকে জানাচ্ছে, এবং দলীয় নেতৃত্ব বললেই যে নিরাপত্তা পাওয়া যায় এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া যায়, সেই জায়গায় কিন্তু তার উদাহরণ দেখাচ্ছে। অন্তত ক্ষেত্রে বলা যেতেই পারে এই ক্ষেত্রে অর্জুন সিং এবং পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে মানুষের নিরাপত্তা তারা কোন জায়গাটায় রয়েছে, যেখানে প্রার্থীরা তারা তাদের মতো করে কাউকে জেড ক্যাটাগরি, কাউকে বা ওয়াই ক্যাটাগরি দিচ্ছে। একদমই দেবাশিস, যখন এই যে দল জায়গা শাসক থেকে দল, সাধারণ মানুষের মনে যেমন প্রশ্ন উঠছে প্রার্থীকে নিরাপত্তা দেওয়া নিয়ে, পাশাপাশি এই যে নিরাপত্তার মান, অর্থাৎ কাউকে জেড ক্যাটাগরি কাউকে ওয়াই ক্যাটাগরি, এই মানটা মানে তফাৎ কেন, এই পার্থক্যটা কেন, এটাও একটা দেখো প্রশ্ন। নিরাপত্তার ক্ষেত্রে তার বেষ্টনীর জায়গা দেখে এবং বিশেষত এলাকা দেখে, স্পষ্টকাতর এলাকা দেখে কিন্তু সেইভাবেই নিরাপত্তা বেষ্টনী রাখা হয়। যেহেতু ইতিমধ্যে ব্যারাকপুর যে কেন্দ্রটি আছে, সেই কেন্দ্রটি বেশ কিছু জায়গা আছে যেগুলো স্পর্শকাতর, নির্বাচন কমিশনের কাছে স্পর্শকাতর বলে, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করেছে যে এটা জেড ক্যাটাগরি দেওয়ার বিষয় রয়েছে, এবং পাশাপাশি তমলুক অপেক্ষাকৃত অনেকটাই কিন্তু নিরাপদ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকে ওয়াই ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা সম্পূর্ণ নির্ভর করে একদম স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই নিরাপত্তার স্তর বাছা হয় কোনটা জেড ক্যাটাগরি এবং কোনটা ওয়াই ক্যাটাগরি। কিন্তু প্রশ্ন আসছে যে এই জেড ক্যাটাগরি এবং ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে সাধারণ মানুষের মধ্যে, যে সেক্ষেত্রে শাসক দল বা যে কোনো শাসক দলের পক্ষে থাকলেই, যেমন অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তিনি কিন্তু যে নিরাপত্তা পেতেন, যখন কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, আবার তিনি যখন বিজেপিতে যোগ দিলেন, অর্থাৎ কেন্দ্রের শাসক দলের পক্ষে গেলেন, তখন কিন্তু তাকে আবার কেন্দ্রীয় নিরাপত্তা, সেখানে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হলো। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জমে উঠেছে তাপস সুদীপের লড়াই, এবং দুই প্রার্থীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে এবার সরগরম উত্তর কলকাতার রাজনীতি। একেবারে মধুবন্তী, এবং বুধবারে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবারও খোলা চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী তাপস রায়ের। যে কোনো দিন যে কোনো জায়গায় মুখোমুখি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাকে 50টি প্রশ্ন করুন, আমি সব প্রশ্নের উত্তর দিতে তৈরি, এমনটাই বলেছেন তাপস রায়। তাপস রায় দল ত্যাগের সময় যে অভিযোগগুলো করেছিলেন দলের বিরুদ্ধে, তার যে অভিযোগ ছিল মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সেখানে ঘুরে ফিরে আসে, এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি এবার তাপস রায় রাজনীতির ময়দানে যখন ভোটের লড়াই, সেই জায়গা থেকে একে অপরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, এবং অবশ্যই এইভাবেই কলকাতার উত্তর কেন্দ্রে জমে উঠছে তাপস সুদীপের লড়াই। দুই প্রার্থীর যে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, তাতেই সরগরম উত্তর কলকাতার রাজনীতি। প্রচারে বেরিয়েছেন তাপস রায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু খোলা চ্যালেঞ্জ যেমন দিয়েছেন, প্রচারে জনসংযোগ করছেন, এবং প্রত্যেক দিনই ভোটের লড়াইয়ে এক এক দিন এক এক রকম করে বিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। একেবারেই মধুবন্তী, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি কারণে তাপস রায়ের এই খোলা চ্যালেঞ্জ? আমরা দেখেছি এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তাপস রায়, আজকে ঠিক কি বললেন তিনি? দেখো, তুমি জানো যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয়, বাংলার রাজনীতির আঙিনায় যতদিন তাপস রায় তৃণমূল কংগ্রেস বা শাসক দলে ছিলেন, তখন থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা মানে মানসিক দূরত্ব থেকে শুরু করে একে অপরের হয়ে ওঠা থেকে শুরু করে পুরো বিষয়টার মানে আবার নেউলের সম্পর্ক বললেও কম বলা হয়। কিন্তু সেই রকম একটি জায়গায় যখন তাপস রায়কে প্রার্থী করা হলো, এবং সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন, ঠিক সেই সময়তেই স্বাভাবিকভাবেই সাংবাদিকরা একদিকে যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে
তাপস রায় সম্পর্কে প্রশ্ন করছেন, অন্যদিকে তাপস রায়ের কাছে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করছেন। কয়েকদিন আগে তাপস রায় সম্পর্কে প্রশ্ন করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন নো কমেন্ট, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন তাপস রায়কে আজকে পাঠক ভবনে বেরোবার পর সেই সময় সাংবাদিকরা তাদের প্রশ্ন করেন, ঠিক সেই সময় তাপস রায় বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি ওপেন 50টা প্রশ্ন ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি এই 50টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি প্রয়োজনে আমি টুইট করতে পারি, প্রয়োজনে আমি রাজনীতি ছেড়ে দিতে পারি। তার কারণ তিনি এতটাই রিজিডলি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অ্যাক্টিভিটির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিগত দিনে বিভিন্ন বিষয় নিয়ে, তারই প্রতিফলন ঘটল আজকের এই তার বক্তব্য। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার পাশাপাশি তাপস রায় তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে ঠিক কি বলেছেন শোনাবো। না, আমি খুশি হব, নো কমেন্টস আর এনি কমেন্টস, আমি যে কোনো কমেন্টস আমি জন্য আমি প্রস্তুত আছি। আর আমি তাকে ওপেন বলেওছি, আজকেও আবার বলছি যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি। তবে উনি তো খুব অহংকারী, যে অহংকারের কোনো কারণ নেই, কারণ ছাড়া অহংকারী। উনি আমাকে 50টা প্রশ্ন করলেন, আমি তৈরি, আমি 10টা প্রশ্ন করব। 10:50 যে কোনো জায়গায় যে কোনো দিন। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। আরো বারোই ফিরছি, আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা মধুবন্তী, অত্যাধিক গরমে জল ও বিদ্যুৎ নিয়ে এবার সতর্ক নবান্ন। জল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখায় বিশেষভাবে জোর দিয়েছে নবান্ন। জেলা শাসকদের বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের নির্দেশ। আর এই নির্দেশে ঠিক কি রয়েছে জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্ন সূত্রে কি খবর রয়েছে এই সংক্রান্ত? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই যে বিরাট গরম পড়েছে এবং এই গরমের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্ত, এবং প্রত্যেকটি জেলা শাসককে কিন্তু এই মর্মে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে এবং জেলা শাসকদের নোটিফিকেশনে বলা হয়েছে যে বিদ্যুৎ নিয়ে এবং জল নিয়ে যেন কোনো রকম কোনো জায়গায় কোনো শর্টেজ না দেখা যায়, এবং জলের ক্ষেত্রে যেটা বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ যে দুটো জায়গার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে যে যদি কোনো জায়গায় শর্টেজ হয় তাহলে সেখানে ইমিডিয়েট যেন জল পৌঁছে যায় এবং প্রত্যেকটি জায়গায় যেন খোঁজ রাখা হয় যেন কোনো জায়গায় জলের কোনো অভাব না হয়। এই দুটো জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সেক্রেটারিদের সঙ্গেও একটা বৈঠক করা হয়েছে এবং তাদেরকেও বলা হয়েছে যে প্রত্যেকটা দিকে নজর রাখতে যেন জল এবং বিদ্যুৎ নিয়ে কোনো রকম কোনো জায়গায় কোনো ঘাটতি না থাকে। মধুবন্তী। ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। এবার যে খবরে নজর রাখবো স্বর্ণালী, নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ বিচারপতি জয়মাল্য বাগচির। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। 3রা এপ্রিলের মধ্যে কিন্তু সেই রিপোর্ট তলব করা হয়। আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়নি। আদালতের নির্দেশও যদি পদক্ষেপ না করেন মুখ্য সচিব, তাকে কেন সশরীরে হাজিরার নির্দেশ দেব না, এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি। তার পাশাপাশি সরকারি কৌশলীকে উপস্থিত থাকার নির্দেশ দুপুর 2টোয় এবং সেই সময় মামলার শুনানি। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট ইতিমধ্যেই জমা করেছে সিবিআই এবং নিয়োগ দুর্নীতি মামলায় এবার মুখ্য সচিবের ভূমিকায় কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। একদমই 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। রাজ্যে মুখ্য সচিবকে নোটিশ দেয় কলকাতা হাইকোর্ট এবং 3রা এপ্রিলের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার কথা।
জানিয়ে রাখি যে এই নোটিশ দেয় কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যদের গ্রেফতার করা হয়েছিল। সরকারি আধিকারিকদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন বলে আদালতে জানিয়েছিল সিবিআই। আর এই অনুমোদন প্রসঙ্গেই মুখ্য সচিবকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তার সময়সীমা ৩রা এপ্রিল, তাই তো স্বর্ণালী, এবং তার জন্য কিন্তু এই ক্ষোভ একেবারেই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। গত 22শে মার্চ মুখ্য সচিব বিপি গোপালিকাকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। তবে ৩রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয় এবং আজ শুনানির যে সময় পর্যন্ত সেই রিপোর্ট পেশ করা হয়নি এবং সেই কারণেই কিন্তু এবার বিপি গোপালিকার উপর ক্ষুব্ধ হলেন বিচারপতি জয়মাল্য বাগচি। আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, দাড়ি ভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ এনআইএ কে। একেবারেই মধুবন্তী, এবং 15ই মে মামলার পরবর্তী শুনানি। দাড়ি ভিটের ঘটনায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এনআইএ কে এই ঘটনার তদন্ত করতে হবে, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 2018 দাড়ি ভিটে সংঘর্ষে মৃত্যু হয় 2 পড়ুয়ার। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঠিক কি পর্যবেক্ষণ আদালতের জানবো, আমাদের সঙ্গে রয়েছেন পল্লব দে, আমাদের প্রতিনিধি। কি জানা যাচ্ছে? স্থগিতাদেশ দিল না, অ্যাকচুয়ালি এটা গত বছরের মে মাসে বিচারপতি রাজশেখর প্রান্তা দাড়ি ভিটের ঘটনার জেরেতে এনআইএ তদন্তের নির্দেশটা দেন। সেই নির্দেশ ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল। দীর্ঘদিন সেই মামলায় স্থগিতাদেশটা ছিল। আজকে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে এনআইএ কে 7 দিনের মধ্যে ওই তদন্ত শুরুটা হবে। কারণ হচ্ছে ওই ঘটনায় ক্রুড বোম অর্থাৎ দেশি বোমা যেহেতু ব্যবহার হয়, সেই কারণে এই ঘটনায় এনআইএ তদন্তটা চালাবে। আর দ্বিতীয়ত সিআইডি তদন্ত সম্পর্কে আদালত কিন্তু সন্তুষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে আজকে নির্দেশ। স্বর্ণালী, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখেন স্পষ্ট বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আর একবার, দাড়ি ভিটার ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে হবে নির্দেশ এনআইএ কে। 15ই মে মামলার পরবর্তী শুনানি। মধুবন্তী, এবার আমরা নজর রাখবো যে খবরের দিকে। এবার নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কটাক্ষ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা ভাঙছে, মাথা ফাটছে, এমন ভাষাতেই কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আমরা দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে দেখেছি। এবার বিজেপি প্রার্থী অনির্বাণ, তিনিও কিন্তু একেবারে নাম না করে অভিষেককেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিষয়ে তো যা বলেছেন স্পষ্ট আপনাদের জানার আমি। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। সোনারপুরের পথসভায় একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সোনারপুরের পথসভা থেকে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন প্রথমেই শোনাবো। যে আমাদের বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনো সময় পা খারাপ, কোনো সময় মাথা ফাটলো, কোনো সময় ডান দিক ফাটলো, মাঝখান ফাটলো। আর ওই জোর গলায় বলছে না যে কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবার। একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখব।
কেন গণতান্ত্রিকভাবে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি, ওরা পারে না। সুখদেব দে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলবো সুখদেবের সঙ্গে। সুখদেব, অনির্বাণ গঙ্গোপাধ্যায় পথসভায় একেবারে চ্যালেঞ্জ করলেন, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একেবারে সরাসরি বললেন। দেখো, আমি তোমায় জানাবো যে এক প্রকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ, তার পাশাপাশি তাদেরকে হুঁশিয়ারি দিতে শোনা যায় এই বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির মুখের থেকে। দেখো, গতকাল রাতে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সোনারপুরে। সেই সোনারপুরে পথসভা থেকে এই এরকম ভাবেই আক্রমণ করতে শোনা যায়। তবে যেটা বিজেপি যে ক্যান্ডিডেট তিনি যেটা বলেন, যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, সেদিন আমরা দেখে নেব, সরাসরি তৃণমূলকে এভাবেই হুমকি দেওয়া হয়েছে। তবে তোমাকে বলে রাখবো, এই বিষয়ে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব, তাদের সাথে আমরা বিষয়টা নিয়ে যখন জানতে চাই, তারা বলেন যে বিজেপির এ ধরনের রাজনীতি প্রতিনিয়ত করে আসতেন। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চ থেকে এর ধরনের মন্তব্য করছে, যার ফল ভালো হবে না, মানুষ তার বিচার করবে। এভাবেই তৃণমূল নেতৃত্ব তাদের উপর জবাব দিয়েছে। তবে তোমাকে বলে রাখবো যে রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার যে এখনো বিজেপির তরফ থেকে প্রার্থী দিতে পারেনি, তার পরিপ্রেক্ষিতেও যে অনির্বাণ গাঙ্গুলি সেই বিষয়ে কটাক্ষ করতে শোনা যায়। ধন্যবাদ আপাতত তোমায়। কথা বললাম আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। সোনারপুরে পথসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এবং সে বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। জোর গলা না, আমি খুশি হব, নো কমেন্টস আর এনি কমেন্টস। আমি যে কোনো পার্টির প্রার্থী। ভারতীয় জনতা পার্টি একটা নারী বিদ্বেষী দল। সেই দলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি সবাই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে কটাক্ষ করেছেন। তাই সেই সুরে তিনিও গান গাইবেন, এটা তো খুবই স্বাভাবিক। যত তারা এগুলো করবে, বাংলার মহিলারা তত একাট্টা হয়ে বিজেপিকে বর্জন করবে। আর অভিষেক ব্যানার্জির কথা বলছেন, অনির্বাণ বাবুকে জিজ্ঞাসা করুন রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভয় পেয়েছে যে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এখনো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি। হারার ভয়ে কেউ তার সামনে যেতে চাইছে না। আগে সবার আগে প্রার্থী দিন, তারপর কথা বলবেন। চোখ রাখবো এবার পরের খবরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুব্রতহীন বীরভূমে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি জেলার নেতা কর্মীদের নিয়ে কর্মী সভাও করবেন তিনি। একেবারেই মধুমন্তী এবং তারাপীঠে একটি বেসরকারি হোটেলে কর্মী সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে আপাতত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, জেলার তৃণমূল কোর কমিটি, শহর এবং ব্লক প্রেসিডেন্ট, বিধায়ক, দুই প্রার্থী, জেলা পরিষদের সভাধিপতি সবাইকে নিয়েই বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূম, আর সেখানে এই প্রথমবার বড় ভোট লোকসভা নির্বাচন। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র, বীরভূম ও বোলপুর। বীরভূম লোকসভা আসনটি বিজেপির পাখির চোখ, আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে অবশ্যই জেলার রাজনৈতিক মহল। আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে যাবেন। কোচবিহারের পর এবার বীরভূমে, আর আমরা যেমনটা বলছিলাম আপনাদের যে বীরভূম লোকসভা আসনটি বিজেপির একেবারে পাখির চোখ, আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূম এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা তৃণমূলের জন্য, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি লোকসভা নির্বাচনের জন্য, তার এখানে কি বার্তা থাকতে পারে? মূলত কোন কোন বিষয়গুলোকে ভিত্তি করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন বলে মনে হয়? একেবারে মধুবন্তী, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তৃণমূল দলের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আজকে এই কর্মী সভা থেকে জেলার তৃণমূলের দলীয় নেতাদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দেন সেদিকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে জেলা তৃণমূলের নেতৃত্ব কিন্তু তাকিয়ে রয়েছে। অবশ্যই আমি তোমাকে একটু সেই হোটেলের ছবিটা দেখাবো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন এবং এই বেসরকারি হোটেলেই তারাপীঠে মূলত বৈঠক করবে। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ধীরাজ চট্টোপাধ্যায়কে বলবো একটু এগিয়ে আসার জন্য, আমার সহকর্মী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক তিনি রয়েছেন। আমি অবশ্যই সভাধিপতির সঙ্গে একটু কথা বলবো। কাজলদা, বীরভূমে এই প্রথম বড় ভোট, লোকসভা নির্বাচন, আপনার জেলা সভাপতি কেষ্ট মণ্ডল নেই, আপনার দলের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, কি বলবেন? দেখুন, বড় ভোট বলে কিছু নয়, এর আগে অনেকবার ভোট হয়েছে, অনেকবার নির্বাচন হয়েছে। তাছাড়াও আমাদের অভিভাবক কেষ্ট মণ্ডলকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে। কিন্তু এর আগে যে তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তিনি দেখিয়ে দিয়েছেন বীরভূম জেলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। স্বভাবতই লোকসভা নির্বাচন তিনি আবার আসছেন, আমাদের আমরা যারা কর্মী আছি আমাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন, সেই বার্তাকে মাথায় নিয়ে আমরা আগামী দিনে রণকৌশল ঠিক করব। আপনাকে কোর কমিটি থেকে বাইরে রাখা হয়েছে। আমরা জানি যে এই বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নেতা অমিত শাহ বীরভূম লোকসভা কেন্দ্রকে টার্গেট করেছে, কি বলবেন সে জায়গায় দাঁড়িয়ে? দেখুন, ব্যাপারটা 365 দিন আমরা মানুষের পাশে থাকি। আমি কোনো নেতা নই, আমি একজন দলের সক্রিয় কর্মী, নির্ভীক সৈনিক হিসাবে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ধর্ম। স্বভাবতই আজকের আমাদের সেনাপতি যে বার্তা দেবেন আমাদের কর্মীদের উদ্দেশ্যে, আমরা কর্মী হিসাবে সেটাকে মান্য দেওয়ার চেষ্টা করবো এবং সেটা মেনে বীরভূম জেলা আগামী যে দুটো লোকসভা কেন্দ্র আছে, দুটো লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের জনজোয়ার হবে, জয় জোয়ার হবে, সব ভোট জোড়াফুলে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনোনীত প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। 4 তারিখে গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজুল্লাহ, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ভর কোনো ফ্যাক্টর হবে? মানে আপনারা কি আসনটা ধরে রাখতে পারবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে 365 দিন আমরা মানুষের পাশে থাকি। আর বীরভূম লোকসভা কেন্দ্রের কথা বলছেন, ওখানে যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট আছেন সাংসদ শতাব্দী রয়, তিনি আমাদের বাড়ির মেয়ে, ঘরের মেয়ে। তিনি দীর্ঘ 15 বছর ধরে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদের পাশে ছিলেন। স্বভাবতই তিনি অনেক এগিয়ে আছেন। তাছাড়াও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে বাংলার বুকে তথা বীরভূম জেলার বুকে, পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল ফুটবে না। তারা যারা আসছে আসতে দিন, ভোটের বাজনা বাজলে আসবে, যে ভোটের বাজনা বন্ধ হয়ে যাবে 4 তারিখে গণনা কেন্দ্রের পর তাদের আর দেখা মিলবে না। আমরাই ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। একেবারেই মধুবন্তী, তুমি বুঝতে পারছো যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ফায়জুল হক, তিনি কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন। তিনি পরিষ্কার কলকাতা টিভির মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে লোকসভা নির্বাচনে বীরভূমে যে দুটি লোকসভা কেন্দ্র, একটি হচ্ছে বীরভূম, অপরদিকে হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূলের দখলে থাকবে। পাশাপাশি তুমি জানো যে আজকের এই রুদ্ধশ্বাস গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক থেকে তৃণমূলের বলা যেতে পারে অধিনায়ক, তৃণমূলের ক্যাপ্টেন, তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু মূলত তাকিয়ে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব। আমি তোমাকে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যারা ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে শহর প্রেসিডেন্ট, এমনকি জেলার বিভিন্ন স্তরের যে নেতা, তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। শেখ শাহনওয়াজকে আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে, তিনি বিধায়ক, তিনি রয়েছেন এখানে। এক এক করে সকলেই আসছেন এবং এই বৈঠকে কিন্তু যোগ দেবেন। এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকে কিন্তু সকলের নজর। শাহনাজদা, আপনি তো রয়েছেন, দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আপনাদের অধিনায়ক, আজকের এই বৈঠক কেষ্টহীন এই বীরভূম জেলায়, কি বলবেন? কেষ্ট আমাদের সবারই অন্তরেই আছে।
কেষ্টহীন বীরভূম বলে নয়, সমস্ত যারা সংগঠক তারা নিজের নিজের এলাকায় সবাই সক্রিয় আছে। আমাদের লোকসভা ইলেকশনে গতবারে প্রচুর হাওয়া উঠেছিল বিজেপির, তাও বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বা অন্য কোনো দল জিততে পারেনি। এবার আমরা ওর থেকে আরো বেশি মার্জিনে জিতবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ঘোষণার আগে দেশের প্রধানমন্ত্রী বারবার করে এসেছে সন্দেশখালী একটা বড় ইস্যু, এবং বিভিন্ন দুর্নীতির দায়ে আপনাদের নেতা মন্ত্রী বিধায়ক জেলে রয়েছেন। এটা কি বড় ইস্যু হবে না আপনি সনাজদা? সন্দেশখালী মানে অনলি সন্দেশ, খালি সন্দেশ, শুধু সন্দেশখালী, কিন্তু অনেক খালি আছে যেখানে আমরা কিন্তু সব জায়গাতেই সক্রিয়। সেসব জায়গাতে শুধু সন্দেশখালীর হাওয়া আমাদের পশ্চিমবাংলায় কোনো প্রভাব ফেলবে না। সন্দেশখালীতে যদি পার্টিকুলার কোনো জায়গায় কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে সেখানে তার জন্য বিচার হবে, কিন্তু বাকি গোটা বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া প্রত্যেক জায়গায় কিন্তু সন্দেশখালী নয়, খালি সন্দেশ। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে এই বৈঠকে নির্বাচনের জন্য কি রণকৌশল ঠিক করে দেন, কি বার্তা দেন কর্মীদের, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। এই বৈঠকের দিকে তোমারও নজর থাকুক মনা। আপাতত তোমাকে ধন্যবাদ মনা বীরবংশী, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন সরাসরি দেখালাম। এখন সময় হয়ে গেছে ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে এবার নজর রাখবো স্বর্ণালী, প্রধানমন্ত্রী তাকে এবার কুকথা, মোদির উদ্দেশ্যে কুকথা। কাঁথির তৃণমূল জেলা সভাপতির পীযূষ পান্ডা, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে সে বিষয়ে আলোচনা এবার। একেবারে মধুবন্তী এবং রাজ্য পুলিশের ডিজিকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়ে চিঠি দিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। পীযূষ পান্ডার বিরুদ্ধে কমিশনে ইতিমধ্যেই কিন্তু নালিশ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এর আগে আমরা দেখেছি মধুবন্তী যে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, কিন্তু এবার একেবারে উল্টো, অর্থাৎ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগে কিন্তু এবার দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের। একদমই। এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা, এবং তাই জন্যেই এবার দলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে বিজেপি। পীযূষ পান্ডার বিরুদ্ধে ব্যবস্থা, মোদির উদ্দেশ্যে কুকথা। কাঁথির তৃণমূল জেলার সভাপতি পীযূষ পান্ডা, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের। পীযূষ পান্ডার বিরুদ্ধে তার পাশাপাশি কমিশনে নালিশও জানিয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব, অর্থাৎ কাঁথির তৃণমূল জেলার সভাপতি পীযূষ পান্ডা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। কেননা তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তারা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার কুকথা বলেছেন কাঁথি তৃণমূল জেলার সভাপতি পীযূষ পান্ডা। পীযূষ পান্ডার বিরুদ্ধে কমিশনে এবার নালিশ জানিয়েছে বিজেপির। আগে আমরা দেখেছি যতই, অর্থাৎ মধুবন্তী, লোকসভা নির্বাচন যতই সামনে আসছে এই নালিশ, পাল্টা নালিশও কিন্তু আরো বেড়ে যাচ্ছে। একদমই। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, অবশ্যই তিনি কি বলেছেন শোনাবো এবার। বিষয় হচ্ছে যে ভাষায় একটা মানে ছোট্ট নেতা, যার অত বড় গাছের গোড়া পর্যন্ত হাত যায় না, সে নরেন্দ্র মোদী পর্যন্ত চলে গিয়েছে। আর তৃণমূলের স্যাম্পেল হচ্ছে এটাই, যারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, অপমান করার রাজনীতিতে বিশ্বাস করে, ভারতের সর্বোচ্চ পদে থাকা প্রধানমন্ত্রীকেও তারা এই কুভাষায় কথা বলে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার, শুধু চিঠি নয়, গ্রেপ্তার করা দরকার, যাতে ভবিষ্যতে এই জাতীয় কথা আর কেউ না বলে। আর এবার একটু প্রচারের ছবি। প্রতিদিনের মতো আজও প্রচারে দিলীপ ঘোষ বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের সূর্যনগর বালির মাঠে জনসংযোগ করলেন তিনি। এদিন বিজেপি প্রার্থীর কাছে স্থানীয় এক ব্যক্তির আবেদন, বর্ধমানে সেই অর্থে খেলার মাঠ নেই। সূর্যনগরের মাঠে একের পর এক বিল্ডিং উঠছে এবং ক্ষমতা পেলে এই মাঠটি বাঁচিয়ে রাখার আর্জি জানিয়েছেন তিনি দিলীপ ঘোষের কাছে। সবই দখল হয়ে যাচ্ছে, তবে আমি আবেদন নিবেদন করি না, আমি অ্যাকশন করি, এমন মন্তব্য করে ফেললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্য এবং সেই মন্তব্য নিয়ে যে বিতর্ক রাজ্য রাজনীতিতে চলছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। নির্বাচন যত এগিয়ে আসছে সেই মুখ্যমন্ত্রীকে কুকথা বলা হোক, তৃণমূলকে কিছু বলা হোক, সব মিলিয়ে কিন্তু তার তোলপাড় করা মন্তব্য রয়েছে এবং প্রচারেও সেটা বাদ যাচ্ছে না। তিনি কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্তব্য করছেন। আজ কি বললেন ঠিক দেখে নিন।
আমাদের বাংলায় প্রতিবাদ করা, আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, রাজনীতি লাভ না। আমি বলছি, আমি আবেদন করি না কারো, আমি অ্যাকশন করি। জনসংযোগ করলেন দিলীপ ঘোষ, সেই ছবি যেমন দেখাচ্ছি। তিনি কি বললেন? নিবেদন করি না, একেবারে অ্যাকশন করি। অর্থাৎ প্রতিশ্রুতিতেও কিন্তু চ্যালেঞ্জ লুকিয়ে রইল, তাই তো স্বর্ণালী? একেবারেই তাই। এবং আমরা জানি যে বর্ধমান দুর্গাপুর কিন্তু এবার নতুন কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে, এবং সেখানে গিয়ে কিন্তু এবার অ্যাকশন নেওয়ার চ্যালেঞ্জ দিলেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে জেতানোর লক্ষ্যে এবার পথে নামলেন মহিলারা। রানীনগর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কর্মী সমর্থকের ভোটে জেতার রণকৌশল নিয়ে আলোচনায় বসলেন। প্রার্থীর হয়ে কিভাবে করবে ভোট প্রচার তা নিয়ে কিন্তু বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে সভা করলেন মহিলা কর্মী সমর্থকরা। অর্থাৎ আবু তাহের খানের সমর্থকে কিন্তু এবার একেবারে মহিলা কর্মী সমর্থকরা তারা লোকসভা নির্বাচনের কি রণকৌশল হবে তা ঠিক করলেন। সব জায়গাতেই যেটা দেখা যাচ্ছে, নারী শক্তির উপর কিন্তু নির্ভর করা হচ্ছে। একদম। লোকসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, সব দলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কমন। আর এবারে মুর্শিদাবাদ, সেখানে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে জেতানোর লক্ষ্যে মহিলারা পথেই নেমে পড়লেন। রানীনগর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কর্মী সমর্থকের ভোটে জেতার রণকৌশল নিয়ে আলোচনায় বসলেন তারা। তার পাশাপাশি প্রার্থীর হয়ে কিভাবে করবেন তারা ভোট প্রচার তা নিয়ে বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে সভা করলেন মহিলা কর্মী সমর্থকরা। অর্থাৎ এবার একেবারে আবু তাহের খানের কিন্তু হয়েই মহিলা কর্মী সমর্থকরা তারা নিজেরাই রণকৌশল ঠিক করলেন। স্বর্ণালী, আমরা ছবিতেও দেখাচ্ছি অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, মহিলারা জড়ো হয়ে সেই বৈঠক করছেন। তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই নিয়ে এই বৈঠক। আরো একবার স্বর্ণালী, দাড়িভিটের ঘটনার দিকে নজর রাখবো। দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একেবারে, এবং 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ কে। 15ই মে মামলার পরবর্তী শুনানি। দাড়িভিটের ঘটনায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এই ঘটনায় কিন্তু এবার এনআইএ কেই ঘটনার তদন্ত করতে হবে, এমনটাই মন্তব্য করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 2018 দাড়িভিটের সংঘর্ষের ঘটনা নিয়ে তারই নির্দেশ, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা জানি 2 জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। এই ঘটনাতেই এবার এনআইএ কে তদন্ত করতে হবে। দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, এমনটাই জানানো হলো। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।